আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অনেকগুলো সাইজে ইমেজকে কনভার্ট করা যায়। যেমন এখানে তোমরা দেখছো, এটা এখানে লেখা আছে প্রথমে পাসপোর্ট সাইজ। কে না চেনো পাসপোর্ট সাইজ? পাসপোর্ট সাইজ চেনো সবাই? তারপরে আছে স্ট্যাম্প সাইজ, এটাও চেনো। অ্যালবাম অথবা 3R, বাকিগুলো অ্যালবাম সাইজ এবং ফ্রেম সাইজ। অ্যালবাম এবং ফ্রেম বলতে বোঝায়, তোমরা অনেক সময় দেখো ওই যে দেয়ালে ঝুলিয়ে রাখে অনেক বড় ছবি, তারপরে হয় হচ্ছে অ্যালবাম অনেকগুলো লাইক এ বুক, একটা বইয়ের মতো থাকে, সেটার মধ্যে অনেকগুলো ছবি থাকে শুধু প্যাকেট করা, এরকম, এগুলো হচ্ছে অ্যালবাম। তো তোমরা এটা আজকে কিভাবে করতে হয় সেটা দেখলাম। প্রথমত যে কোনো একটা ইমেজের ওইটার একটা অরিজিনাল সাইজ থাকবে, বুঝতে পারছেন? অর্থাৎ ক্যামেরার ডাইমেনশন যেটুকু থাকে, উইড এবং হাইট যতটুকু হয় অতটুকু ফ্রেমে একটা পিকচার। তো এই পিকচারটাকে তুমি ইচ্ছা করলে পাসপোর্ট করতে পারো, স্ট্যাম্প সাইজ করতে পারবা, 3R 4R, তারপরে হচ্ছে ফ্রেম সাইজ করতে পারবা, ঠিক আছে? তো টেকনিকটা তোমার আগে বুঝতে হবে কীভাবে করবে। তো আর এই কাজটা আমরা করবো হচ্ছে ফটোশপের প্রুফ টুলের সাহায্যে। তাহলে ফটোশপ ওপেন করি। এই সাইজের নোটপ্যাডের এই ফাইলটা, টেক্সট ফাইলটা তোমাদের প্রজেক্টের ভেতরে থাকবে, অর্থাৎ রিসোর্স ফোল্ডারের ভেতরে থাকবে। তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো, অথবা তোমাদের যদি ভালো হয় যদি তোমাদের ডায়েরি থাকে, ডায়েরিতে একবার নোট করে রাখো। দেব। তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নেই, ধরো এই ইমেজটা আমি নিলাম, ফটোটা আমি নিলাম। এরকম একটা ফটোর একটা সাইজ, যে কোনো একটা সাইজে হতে পারে। এটাকে আমাদের স্পেসিফিক, এগুলো যা আমরা করছি এগুলো হচ্ছে নির্দিষ্ট একটা সাইজ হবে, অর্থাৎ আউটপুটটা সবগুলো সমান হবে। যেমন 50টা ইমেজ আছে, সবগুলো অ্যালবাম সাইজ হবে, তো সবগুলোর সাইজ সমান হবে। আর ক্যামেরায় তোলা ছবির আসলে কোনো সাইজ ঠিক থাকে না, হয়তো এক ক্যামেরায় একটা সাইজ আছে, আরেক ক্যামেরায় আরেকটা সাইজ আছে। আমাদের এখানে একটা সাইজ, নির্দিষ্ট একটা সাইজের মধ্যে করতে হবে। আচ্ছা, তো এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে চুলও আছে, তারপরে আবার এখানে কিছু সলিড সিলেকশন আছে। প্রথমে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে না চাই, এই ব্যাকগ্রাউন্ডটা না চাই, অন্য একটা ব্যাকগ্রাউন্ড চাই, তাহলে গত ক্লাসের ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করবো। সেখানে আমরা দেখছি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় না। তারপরে কোনো জায়গায় যদি স্পোর্ট থাকে, ফেসে যদি স্পোর্ট থাকে, সেগুলো আমরা চেঞ্জ করব। যেমন ধরো এখানে শার্টে একটা কালার আছে, যদি কালারটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে রিপ্লেস কালারের যে ফাংশনগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করব। এভরিথিং, এই সব কিছু তোমরা জানো। এখন ইচ্ছা করলেই করতে পারবো, জাস্ট ইচ্ছাটা হলো ডিসাইড করতে হবে কী করবো, ঠিক আছে? আমি চাচ্ছি যে এই ইমেজটাকে একটা স্কেচ আর্ট করবো। এটা আমি আজকে তোমাদের শেখাবো কীভাবে পেন্সিল ড্রয়িং টাইপের ডিজাইন করবো। আর তাহলে আমি এটাকে পেন্সিল ড্রতে কনভার্ট করবো, ওকে? আর যদি চাই যে না, আমার একটা অরিজিনাল একটা জেনুইন ইমেজই থাকবে, বাট এটার ড্রেস কালারগুলো চেঞ্জ হবে, অথবা ধরো যে এটার ফেসের মধ্যে আমি আরেকটু হাইলাইট করবো, অথবা চোখের কালারগুলো চেঞ্জ করবো, অথবা চুলের মধ্যে অন্য কিছু একটা স্টাইল ব্যবহার করবো, অথবা এর মাথায় অন্য কিছু টেনে জুড়ে দেবো, এক্সেট্রা এনিথিং। প্রথম কাজ হলো ডিসিশন তোমার হাতে। তুমি ইমেজটাকে কীভাবে দেখতে চাও, তুমি এটাকে কোন কাজের জন্য ব্যবহার করতে চাও, তারপরে হলো তোমার এবার কাজে নেমে পড়ো, কী কী স্টেপ নেওয়া যায়, কী কী স্টেপ নিলে ইমেজটাকে সুন্দরভাবে সাকসেসফুল প্ল্যান অনুযায়ী কাজ করা যাবে। যেমন আমি চাচ্ছি যে এটার ইমেজের একটা স্ট্যাম্প সাইজ ইমেজ তৈরি করবো। সো স্ট্যাম্প সাইজ ইমেজ করার জন্য যে কাজগুলো আছে সেইগুলো আমার আগে করতে হবে, ওকে? সর্বপ্রথম আসবে ডিসিশন। ইমেজটা দিয়ে বা ফটোটা দিয়ে আমি কী করবো, ফটোটার আমি কী ধরনের এডিটিং করবো, বুঝে আসছে? ওকে, আচ্ছা, এখন আমার ডিসিশন হলো আমি এই ফটোটাকে একটা ফর্মাল পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, ওকে?
তো সেটা করার জন্য প্রথমত আমাদের পাসপোর্ট সাইজে কিন্তু এই জাতীয় কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড থাকে না, নির্দিষ্ট কোনো একটা কালার থাকবে অথবা কোনো কালারই থাকবে না, হোয়াইট থাকবে। হ্যাঁ হ্যাঁ হয়, সামটাইম তুমি দেখবে অনেক জায়গায় সাদা থাকে, যেমন পাসপোর্ট অথবা ইমিগ্রেশন এগুলোর জন্য ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে হবে। হ্যাঁ এরকম যদি তোমার এরকম কন্ডিশন থাকে কাজের জন্য, সেগুলো লেখা থাকবে যে তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কীরকম হবে, চোখে গ্লাস থাকতে পারবে না, তারপরে হচ্ছে মাথা কভার করা থাকতে পারবে না, এরকম অনেক কিছু কন্ডিশন আছে। যদি থাকে তাহলে সেগুলো ফলো করে ডিজাইন করতে হবে, আর যদি না থাকে তাহলে তুমি বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড কালার তুমি ব্যবহার করতে পারো, যেমন ব্লু হতে পারে অথবা সায়ান হতে পারে। ওকে, তাহলে আমি চলি, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ হ্যাঁ, কে কীভাবে করে সেটা কথা না, অনেক অনেক ট্রিক্স আছে, তোমার কাছে কোনটা ভালো লাগে? স্টুডিওতে অনেক বেশি কাজ হয়, বেশি, এই জন্য তারা শর্টকাটে করার চেষ্টা করে খুব তাড়াতাড়ি। যেমন অনেক সময় অনেক জায়গায় দেখবা যে পিছনে একটা কালারই দেওয়া আছে, ছবি তোলার সময় ওই কালারটাই আসে, সো শুধু ওই কালারটাকে একটু কালারের হাইলাইট বাড়িয়ে দিয়ে প্রিন্ট করে দেয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় না। এই ক্ষেত্রে বুঝতে পারছে ব্যাপার? দেখো নি এরকম স্টুডিওতে যে একটা পর্দা থাকে, দেখো নি? হ্যাঁ ফটোশপ সিসিতে একটা অপশন আছে, কুইক সিলেকশন টুল, একটা নতুন টুল আছে। এই টুলটার সাহায্যে তুমি অনেক তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলতে পারো। আমরা তো পেন টুলটা এখন ব্যবহার করতেছি শুধু সিলেকশনের জন্য, তাই তো? তো কুইক সিলেকশন টুল দিয়ে তুমি অনেক সহজেই কাজটা করে ফেলতে পারো। আচ্ছা, এখানে তোমাদের আরেকটা টুলের সাথে পরিচয় করে দিই। টুলটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই টুলটা দিয়ে তুমি এখান থেকে এই যে চুলের যে অংশগুলো আছে, বাড়তি অংশগুলো, লোমগুলো, এইগুলো ঠিক রেখেই তুমি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলাই দিতে পারবে। দেখো হচ্ছে
এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার নেই, লেয়ারটাকে ব্ল্যাক দিয়ে ফিল করি। ব্ল্যাকে যদি ফিল করি তাহলে আমি বুঝতে পারবো যে এটার কোনো কালার রয়ে গেছে। এবার এখান থেকে শুধু ইরেজার টুলটা নেব, লেয়ারটা সিলেক্ট করে এরপরে এই কালারগুলোকে মুছে দেব। এখানেও অনেক সাদা সাদা রয়ে গেছে, তাই না? পাশে এগুলোকে তোমরা রিমুভ করতে পারবে। তারপরে এখন যখন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেল, তোমরা আগের ক্লাসগুলোকে প্র্যাকটিস করবো। আগের ক্লাসগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে ভুলে যাবে। এই ইমেজটা আমি দেবো আজকে, এটা হোমওয়ার্ক থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এবং এগুলো সব চেঞ্জ করবো একসাথে। ওকে, এখন তোমরা একটু আমাদের লেয়ার প্যালেট যেটা আছে তোমাদের সামনে, লেয়ার প্যালেটের দিকে লক্ষ্য করো। এখানে অনেকগুলো ইমেজ আসছে, অনেকগুলো লেয়ার চলে আসছে না, অনেকগুলো লেয়ার চলে এসেছে। কয়টা? 1 2 2টা মেনলি, 3 4 5। এটা আমার আর দরকার আছে? অপ্রয়োজনীয় লেয়ার থাকলে সেগুলোকে মুছে দাও, এটাও আর দরকার নেই, মুছে দাও। তাহলে 1 2 3 এটাও দরকার নেই, মুছে দাও। 3টা লেয়ার আমার কাছে আছে, ঠিক আছে? এখন যদি আমি এই ইমেজটাকে আরেকটা জায়গায় মুভ করতে চাই, যেমন আরেকটা ডকুমেন্ট তৈরি করলাম, সেখানে ধরো আমি চাচ্ছি যে পুরোটাই একসাথে মুভ হবে। কী হবে? অর্থাৎ ব্যাকগ্রাউন্ডও মুভ হবে, এটাও মুভ হবে, অর্থাৎ ফোরগ্রাউন্ড আরও যদি দু একটা থাকে সেগুলো একসাথে মুভ হবে। কিন্তু এখন যেটা হবে, ধরো আমি এটাকে ধরে নিয়ে এখানে নিয়ে ছেড়ে দিলাম, তাইলে এবার বলো যে পুরোটা কি মুভ হয়েছে নাকি শুধু একটা লেয়ার মুভ হয়েছে? একটা লেয়ার মুভ হয়েছে, তাই না? তো আমার বলার উদ্দেশ্য হলো তোমাদের আজকে দেখাবো যে কীভাবে পুরোটাকে একসাথে কোথাও মুভ করতে হয়, অর্থাৎ সবগুলো লেয়ারকে একসাথে ধরে কীভাবে মুভ করতে হয়। তো এটা করার জন্য এখানের যে লেয়ারগুলো আছে সব লেয়ারগুলোর আরেকটা লেয়ারে, অর্থাৎ একটা লেয়ারে পরিণত করতে হয়। সো এটা করার জন্য তোমরা কিবোর্ড থেকে ক্লিক করবা কন্ট্রোল শিফট অল্টার প্লাস ই, কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই, মনে থাকবে? এবার দেখো ই ই আপাতত যেগুলো প্রতিদিন হয় এগুলো নোট করে ফেলো। তোমাদের কাগজ কলম থাকা উচিত। আমরা প্রতিদিন যেগুলো হয় এগুলো প্রতিদিনেরটা আপাতত নোট করে ফেলো। আর অনেক বড় একটা লিস্ট ধরিয়ে দিলে তোমাদের কী হবে, একটাও প্র্যাকটিস করা হবে। শুধু জানবা যে আমার কাছে অনেকগুলো শর্টকাট কী আছে, বাস এটুকু থাকলে হবে না। প্র্যাকটিসটা হলো সবচেয়ে বড় ব্যাপার, কতটুকু প্র্যাকটিস করছি। আমি তোমাকে বললাম MS ওয়ার্ডের 100 শর্টকাট কিটার একটা লিস্ট তোমাকে আমি দিয়ে দিলাম। তুমি তোমার এতটুকু ভরসা আছে, তোমার এতটুকু মানে ভালো লাগতেছে যে আমার কাছে অনেক বড় একটা লিস্ট আছে, বাট কোনটার কী কাজ কখন ব্যবহার করবো সেটা নিয়ে জীবনে ভাবও নেই। একজন যখন জিজ্ঞাসা করতেছে যে ভাই যখন আমি কোনো ফাইল ওপেন করতে চাই তখন শর্টকাট কী হবে, এগুলো আমার কাছে অনেক বড় লিস্ট আছে। হ্যাঁ, এটাই তো হয়। আচ্ছা, ওকে। তো এখন ধরো এইবার যদি আমি এখান থেকে মুভ করি তাহলে পুরো ইমেজটা একসাথে মুভ হচ্ছে, অর্থাৎ সবগুলো লেয়ার একসাথে হয়ে গেছে, সেটা মুভ হচ্ছে। বুঝে আসছে কি কী করতে হবে? তাহলে কন্ট্রোল শিফট অল্টার প্লাস ই প্রেস করলে এখানে আরেকটা লেয়ার তৈরি হবে, যে লেয়ারটার মধ্যে নিচের সবগুলো লেয়ার থাকবে। তো একসাথে আমি যখন মুভ করবো তখন পুরোটা একসাথে মুভ করবো। সো এখন আমরা দেখব যে কীভাবে সাইজ করতে হয়। যেমন ধরো আমি এটাকে একটা এখান থেকে সবচেয়ে বড় সাইজ যেটা 8 × 10 ইঞ্চ,
গ্রুপ টুলে যাব, এখানে দেখো উইড লেখা আছে এবং হাইট লেখা আছে। উইডে আমি 8 ইঞ্চি দিলাম, হাইটে লিখলাম হচ্ছে 10 ইঞ্চি, এখানে রেজলিউশনের ঘরে লিখলাম 300। এবার যদি আমি কোনো ইমেজের কোনো অংশে সিলেক্ট করি, তাহলে সে এখানে 8 ইঞ্চি এখানে 10 ইঞ্চি করে সিলেক্ট করবে, বুঝে আসছে? এবার আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম। আমার ইমেজটা এখন সাইজ কতটুকু আছে আমরা ইমেজ সাইজে গিয়ে দেখে নিই। 8 ইঞ্চি 10 ইঞ্চি, বুঝে আসছে কি? আচ্ছা, তো এটাকে আমি একটু আলাদা করে সেভ করে রাখবো। কী করে করতে হবে আলাদা করে? আমি এই উইন্ডোটাকে এখন যেভাবে আছে ভেতরে ফুল স্ক্রিনে না, এখানে করে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে একটা অপশন পাবে ডুপ্লিকেট, বুঝে আসছে? এই ডুপ্লিকেট বাটনে ক্লিক করবা, এটার একটা নাম দাও যে ফ্রেম 8x10। আচ্ছা, তাইলে তুমি এখানে পেলা কি একটা 8x10 একটা ফ্রেম সাইজের একটা ইমেজ এখানে পেলাম। তো এটাতে ডুপ্লিকেট করার কারণে কি হলো, তোমার মূল ইমেজটা আগের জায়গাতেই রয়ে গেল, আরেকটা কপি তৈরি হলো। তুমি এবার এটাকে সেভ করে রাখতে পারো। ফাইনালি এটা কিন্তু এখনও সেভ হয় না, জাস্ট একটা উইন্ডো তৈরি হয়েছে, একটা আলাদা উইন্ডো, আলাদা একটা প্রজেক্ট তৈরি হয়েছে। এটা যখন সেভ করবা তখন সেভ বাটনে যেতে হবে। তাহলে তুমি এখানে যদি পিএইচডি আকারে রাখতে চাও পিএইচডি, অথবা যদি জেপিজি করে রাখতে চাও এখানে রাখো। সেভ, ওকে, ঠিক আছে। এবার আসি, এর পরের আরেকটা সাইজ আছে এখানে তোমার 6x8। এই সাইজ, হ্যাঁ, এইটাল, এটা একটা ল্যাবের সংক্ষেপে ওরা এটা দিয়ে বুঝে। 8x10 এটা আসলে তোমার, আমি প্রথমে বলছিলাম ডিসিশন তোমার কাছে অথবা কাস্টমারের কাছে, তারা যেভাবে চায় সেভাবে করে দিতে হবে। কোথায় লাগবে, কী জন্য লাগবে, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। তুমি দেখো না, যে কোথাও দেয়ালে ঝুলিয়ে রাখতে হয়, অনেক থাকে অনেক সময়। ফ্রেম তো বুঝোই, ফ্রেম বুঝো না? কি ঘুমাসতেছে? আচ্ছা, তাহলে এবার আবার গ্রুপ খুলে যাই। কি করবো এখন? এইটার জায়গায় কত লিখব? এখানে 8। এবার সিলেক্ট করলাম। এখন এটাকে মুভ করে আমি সেন্টারে নিয়ে আসতেছি, যেন মাঝখান থেকে কাটা পড়ে, বুঝে আসছে? এবার ওকে বাটনে ক্লিক করলাম অথবা এন্টার করলাম। তাহলে এই ইমেজের সাইজটা হলো কতটুকু? 6x8। ওকে, এটারও একটা ডুপ্লিকেট করে ফেলি। ডুপ্লিকেট, এটার নাম দিই ফ্রেম 6x8 ডুপ্লিকেট মার্জ লেয়ারস অনলি। এই বাটনে ক্লিক করলে এরকম লেয়ার তৈরি হবে না, একটা মার্জ লেয়ার তৈরি হবে, অর্থাৎ টোটালি একটা ফটোর মতো হয়ে তৈরি হবে এটা। তো এটাকে আমি সেভ করলাম। সেভ, পিএইচডি হবে না, এটা জেপিজি হবে। এরপরে আমি এখন তৈরি করবো এটা 4 ইঞ্চি 5 ইঞ্চি, 4 5। অ্যাগেইন ডুপ্লিকেট, এখানে আমি লিখলাম অ্যালবাম AL 4x5। ওকে, এরপরে আরেকটা সাইজ হলো 3.5x5। এটা অনেক বেশি ব্যবহার হয়, 3 আর বলে এটাকে। 3.5x5 ডুপ্লিকেট AL 3.5x5।
5। এরপরে হচ্ছে একটা কন্ট্রোল এক্স, এবার আমরা পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করব। এখানে লিখলাম 1.5 ইন্টু 1.9 300 রেজলিউশন। তো এটা একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করলো। আমি এটাকে ডুপ্লিকেট করলাম, ওকে সেই তারপরে আসছি এবার হলো স্ট্যাম্প সাইজ, সবচেয়ে ছোট। স্ট্যাম্প সাইজটা মেনলি হয় পাসপোর্ট সাইজের অর্ধেক। তো অর্ধেক করার জন্য তুমি কি করবা? সহজ উপায় আছে, তুমি এখানে ইমেজ সাইজে যাও, এখানে লিখে দাও 1। হাইটের জায়গায় 1 লিখে দিলে অটোমেটিক উইডটা কতটুকু হবে সেটা এখানে রেশিও অনুযায়ী দেওয়া থাকবে। বুঝাচ্ছে? এরপরে ওকে করো, এটা একটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। এটাকে এবার সেভ করো, যে স্ট্যাম্প, ওকে সেভ অ্যাজ জেপিজি স্ট্যাম্প সাইজ। এবার দেখো এখানে সবকটা সাইজের ইমেজগুলো এখানে আমি সেভ করে রাখছি। 1 2 3 4 5 6। বুঝে আসছে তোমাদের? পারবা ইমেজ রিসাইজ করতে? ওকে দেখাচ্ছে, একটা ছবি যদি তোমার 4টা লাগে। আচ্ছা এবার আসি, যদি ফাইনালি প্রিন্ট আউট করতে চাও, প্রিন্ট আউট করতে চাইলে একটা নতুন ডকুমেন্ট নেবা A4 সাইজের, ঠিক আছে? প্রিসেট সাইজ, আগ থেকে সাইজ সেট করে করা আছে এরকম লিস্ট থেকে A4 সাইজ সিলেক্ট করে ওকে। এবার এর মধ্যে ধরো একটা পাসপোর্ট সাইজ ইমেজ, এটার সাইজটা দেখি কতটুকু, স্ট্যাম্প সাইজ, এটা নিশ্চয় পাসপোর্ট সাইজ। হ্যাঁ, একটা পাসপোর্ট সাইজের ইমেজ আমি এখান থেকে কপি করব, কন্ট্রোল শিফট অল্টার ই, মুভ ইট, আসছে পাসপোর্ট সাইজ। তো এটাকে আমি কয়েকটা কপি করব। কপি করার জন্য তোমরা লেয়ার কপি করতে পারো, কপি লেয়ার, তারপরে মুভ করে পাশে নিয়ে আসতে পারো একটা। এইভাবে তুমি অনেকগুলো করতে পারো। দ্বিতীয় ওয়ে হলো ইমেজের উপর কার্সর রেখে, এভাবে রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করবা। কি প্রেস করবা? অল্টার প্রেস করলে এখান থেকে তুমি কপি করতে পারবা, অটোমেটিক লেয়ার কপি হয়ে যাবে। আচ্ছা এটা যেমন উপর নিচ হচ্ছে, ডানে দিকে বায়ের উপর নিচে চলে যাচ্ছে। আমি যদি এখানে রাখি পুরোপুরি সোজা নাও হতে পারে, আর হবেও না। তো এটা সোজা রাখার জন্য আমরা শিফট প্রেস করবো। শিফট যেদিকেই নিতে যাও শিফট প্রেস করলে সে তোমাকে সোজাই রাখবে, একদম ফিক্স সোজা, কোনো দিকে যাবে না। বুঝে আসছে? আচ্ছা প্রথম হলো ইমেজের উপর কার্সর রেখে অল্টার প্রেস করবা এভাবে। এরপরে পাশের দিকে যখন সরাবা অথবা নিচে যখন নিয়ে আসবে তখন শিফট প্রেস করবা, তাহলে তোমাকে সোজা করে দেবে। বুঝে আসছে? হ্যাঁ, অল্টার ছেড়ে দেওয়া যাবে না, অল্টার এবং শিফট একসাথে ছেড়ে দেবা, কিন্তু অল্টার আগে প্রেস করবা, শিফট তারপরে। আমি একটা ছোট্ট ব্রেক নিই। আচ্ছা আরেকটা ওয়ে আছে, আমি তোমাদের আরেকটা ওয়ে শেখাবো, সেটা হলো এই দুইটা ওয়ে কি তোমরা কাজ করতে পারছো? ওকে, এবার নেক্সট ওয়ে,
এই ওয়েটা হলো একটু ভিন্নভাবে করতে হবে। কন্ট্রোল জ্যাড দিয়ে আমি আনডু করে ফেলি। আমার কাছে শুধু একটাই আছে। কয়টা আছে? একটা। আমি এখান থেকে একটা গাইড নেব। গাইডটাকে আমি ঠিক এখানে রাখবো, বুঝে আসছে? একটু দূরে, অর্থাৎ সব দিকে একই রকম দূরে। এতটুকু গাইড কীভাবে নিলাম? এই রুলারের উপর ধরে এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে, এই লেয়ারটার উপর ক্লিক করে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করবো। Ctrl+T, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট বাটনে, আচ্ছা রোটেট বাটনে ক্লিক করবো। রোটেট, ঠিক আছে? রোটেট ক্লিক করলাম। এবার এটাকে মুভ করো। শিফট ধরতে হবে, না হয় অন্যদিকে চলে যাবে। এই জায়গাটায় মুভ করলাম, বুঝে আসছে? এবার এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এখন Ctrl+Shift+Alt+T 1 2 যতবার দরকার হয় আমার ততটা কপি করে দেব। বুঝে আসছে কি? এবার ধরো নিচের দিকে করে দেখি হয় কিনা। Ctrl+T অথবা এডিট মেনুতে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, আচ্ছা এখানে চলে গেছে। ওকে, নো প্রবলেম। Edit, free transform, click right button and select rotate. Shift ধরে যদি আমি না যাই নিচের দিকে, তাহলে সে এদিক সেদিক চলে যাবে, অর্থাৎ ইমেজটা এদিক সেদিক যাওয়ার সম্ভাবনা আছে। এবার ওকে করে অথবা রিটার্ন করি। Ctrl+Shift+Alt+T 1 2 3, তোমার যত কয়টা দরকার হয় তত কয়টা। এবং বুঝে আসছে কি? ওকে, আগের জায়গায় চলে আসলাম। এখন অন্য যে ইমেজগুলো আছে সেগুলোকেও এভাবে আমি এখান থেকে মুভ করে নিয়ে আসবো। এটা তো পাসপোর্ট সাইজ। এটা হলো 3.5x5। আচ্ছা, আসতেছি একটু পরে যে এগুলোকে সোজা কি করে দেবো। আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করছো 10 8x10, তাহলে 8x10 একটা ইমেজ যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমার একটা পেজের জন্য একটাই যথেষ্ট, তাই না? এর বেশি আর কিন্তু ব্যবহার করা, মানে প্রিন্ট করা যাবে না একসাথে। সো এটা যদি প্রিন্ট করতে হয় তাহলে একটা পেজে একটা ইমেজই রাখতে হবে, বুঝে আসছে? আর তাহলে এটা রাখলাম 4R নেই। আচ্ছা, এখানে ওই প্রবলেমটা হচ্ছে কি করতে হবে এখন? Ctrl+Shift+E, এবার মুভ করি। ইয়েস। তো এখন তোমরা দেখো যে আমি ইচ্ছা করলে এটাকে এখানে রাখতে পারি, ঠিক আছে? আর এখানে যে ইমেজটা আছে আমার Ctrl+T, rotate, return, Ctrl+Shift+Alt+T, আর হবে না। আচ্ছা, তারপরে এখানে যদি এর আরেকটা কপি করি কেমন হবে? জায়গা হচ্ছে না। ওকে, নিচে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা দিয়ে এই ইমেজটাকে যদি তোমরা ঘুরিয়ে দাও তাইলে, অর্থাৎ ল্যান্ডস্কেপে করে দাও, তাইলে এই লাইনটাতেও আরেকটা লাইন, অর্থাৎ 3টা ইমেজ এখানে যাবে। তাইলে তুমি কি করো, এটার আরেকটা কপি করো। কিবোর্ড থেকে Ctrl+T, কোনটা কপি হলো? এটা। আচ্ছা, ওকে, নো প্রবলেম। রাইট বাটন ক্লিক করে এখান থেকে রোটেট টু 90 ডিগ্রিতে রোটেট করো।
বুঝে আসছে? তাহলে দেখবো এখানে আরেকটা ইমেজ প্রিন্ট করতে পারবো, একটাই না, শুধু এখানে অনেকগুলো হবে। আর হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই উপরের লাইনটা দেখছো, উপরের এই ইমেজটা এখানে সমান না, তাহলে আমি যদি কাটিং করতে চাই, অর্থাৎ প্রিন্ট আউটের পরে যখন কাটতে যাব তখন প্রবলেম হবে। যদি সমান থাকে তাহলে কাটতে সোজা হবে। তাহলে আমি সমান কী করে করব? Ctrl+A প্রেস করি পুরোটা একসাথে সিলেক্ট করার জন্য, ঠিক আছে? অথবা Ctrl+D টু ডিসিলেক্ট। এই ইমেজটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? এবার এখান থেকে আমি বললাম যে এটার সমান হবে আপ, ফিক্স টু টপ, অর্থাৎ উপরের সাথে সমান করে দিলাম। এই ইমেজটা সিলেক্ট করলাম, বললাম যে এটা সমান হবে। এবার এই ইমেজটাতে ক্লিক করি, এখানেও আমি টপে সমান করে দিলাম, তার মানে এই দুইটা দিক এখন সমান আছে। আচ্ছা, এটা হয়তো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, Ctrl+D আমি দেখাচ্ছি। এটাকে তুমি এটার সাথে কিভাবে সমান করবা, এই দিকটাতে, অর্থাৎ ডান দিক থেকে এটার সমান হবে। এখন কিন্তু বাঁ দিক থেকে সমান আছে, অর্থাৎ এটা লেফট লাইন, তোমরা বুঝতে পারো যে লেফট লাইনে আছে, রাইট লাইনে করতে যাচ্ছ। তাইলে প্রথম কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করো, জাস্ট এই এরিয়াটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার এই ইমেজটাকে, যেটাকে সিলেক্ট করতে যাচ্ছ, সমান করতে যাচ্ছ, সেটাকে ক্লিক করে এবার এখান থেকে ধরো যে লেফট এবং রাইট আছে, এখান থেকে লেফটে ক্লিক করো, অথবা মাঝামাঝি রাখতে চাও, অথবা লেফট, রাইট, সেন্টার, এনিথিং, যে কোনো দিকে তুমি রাখতে পারো। বুঝতে পারছো কি? Ctrl+D। তো এইভাবে যদি সব কিছু তোমরা সোজা করে রাখো, অর্থাৎ সমান করে রাখো, তাইলে তোমাদের কাটতে সমস্যা হবে না, ইমেজগুলো কাটতে তোমাদের বেশি একটা কষ্ট হবে না। আচ্ছা, এবার ফাইনালি তোমরা তোমাদের প্রিন্টারের সেটিং অনুযায়ী ইমেজগুলোকে প্রিন্ট করে নেবে। বুঝে আসছে কি? বুঝে আসছে? ওকে, ফাইন। হ্যাঁ, প্রিন্টার ইনস্টল করা থাকতে হবে। এখান থেকে তোমরা প্রিন্ট করবা এভাবে। প্রিন্টে গেলে তোমার প্রিন্টের অপশনটা আসবে, সেখান থেকে ইমেজের জন্য ব্যাটার সলিউশন, যদি কালার প্রিন্টার হয়ে থাকে তাহলে ওখানে কালার প্রিন্টের যে অপশনটা আছে সেটা ব্যবহার করবো, তাইলে